আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তা আমরা উঠছি কার বাড়ি? তোর পছন্দ করা মেয়ের বাড়ি নাকি অন্য কোথাও? মায়ের চোখে মুখে বিরক্তি দেখে লিখনের হাসি পেল, বলল, তোমাকে রাখলে এত ভালো লাগে আম্মু। ফাতিমা আর চোখে ছেলের দিকে তাকান। প্রশংসা শুনতে তিনি বেশ পছন্দ করেন। লিখনের মুখে প্রশংসা শুনে একটু নিভলেন। হয়েছে, আর কতক্ষণ? 5 মিনিট। অনন্তপুরের মাতব্বর বড় মনের মানুষ, আমাকে নিজের সন্তানের দৃষ্টিতে দেখেন। যত দিন ছিলাম প্রতিদিন খোঁজ নিয়েছেন। নিজের একজন লোককে আমার সহায়ক হিসাবে দিয়েছিলেন, ওনার বাড়িতেই উঠব। লিলি চোখ মুখ বিকৃত করে বলল, অন্যের বাড়িতে উঠবো? উফ। মারব ধরে। অন্যের বাড়ি তোর কাছে, আমার কাছে না। মজিদ চাচার বউ ফরিনা চাচি এত ভালো রাঁধেন, আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছেন। ওনার একটাই ছেলে, ঢাকায় পড়ছে, ব্যবসা সামলাচ্ছে। তার সাথে অবশ্য সাক্ষাৎ হয়নি, কিন্তু ফরিনা চাচি সারাক্ষণ ছেলে ছেলে করতেন। আমাকে পেয়ে ছেলের সমস্ত ভালোবাসা ঢেলে দিয়েছেন। তাও এই বাড়ি আমার কাছে আপন না লাগুক, বড় লাগে না। আর বিশাল বাড়ি, ওনারা বিব্রত হবেন না। 3-4 দিনের তো ব্যাপার। লিখনের এত বড় বক্তব্যের পাছে কেউ কিছু বলার মতো পেলই না। হাওলাদার বাড়ির সামনে এসে ভ্যান থামে। বাড়ির চারপাশে সাজানো দেখে লিখন বেশ অবাক হলো। লিলি চারপাশ দেখতে দেখতেই বলল, দাদা ভাই, তুমি বিয়ে করতে এসেছো এই খবর ওনারা পেয়েছেন বোধহয়, তাই এত আয়োজন। লিখন লিলির মাথায় গাঁটটা মেরে বলল, বাড়িতে 2টো মেয়ে আছে, তাদের কারো বিয়ে হবে হয়তো। চল। ইটের বড় প্রাচীর চারিদিকে, মাঝে বড় গেট। প্রাচীরের উচ্চতা 15 ফুট আর গেটের উচ্চতা 12 ফুট। গেটের পাশে দাঁড়িয়েছিল দুজন লোক, দুজনেই লিখনকে চেনে, তাই লিখনকে বাড়ির ভেতরে ঢুকতে দিল। গেট পার হলেই খোলা জায়গা, প্রচুর গাছপালা, বেশি সুপারির গাছ এবং তাল গাছ, সব কিছুই সুন্দর। 2 মিনিট হাঁটার পর রং করা টিনের একটি বড় ঘর, যার সামনেই সিঁড়ি। সিঁড়ির দুই পাশে সিমেন্টের তৈরি বসার বেঞ্চি। এই ঘরটাকে গ্রামে আলোক ঘর বলা হয়, কেউ কেউ আলগা ঘর বলেও থাকে। অতিথিরা এসে বিশ্রাম করে, রাত্রি যাপন করে। ভেতরে ইট সিমেন্টের তৈরি 2তলা অন্দরমহল। আলোক ঘরের বারান্দায় বসেছিলেন মজিদ মাতব্বর, ফরিনা আর রেদওয়ান। লিখনকে দূর থেকে দেখতে পেয়ে ওনারা অবাক হন, সেই সাথে খুশিও। শহরের 4 জন মানুষ হেঁটে আসছে, সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া, দেখতেও ভালো লাগে। লিখন বারান্দায় পা রাখতেই মজিদ মাতব্বর হেসে বললেন, আজকের দিনটা সত্যি খুব সুন্দর। লিখন হাসল। ফরিনা এবং মজিদ মাতব্বরকে সালাম করে বলল, এই হচ্ছেন আমার বাবা, মা আর বোন। আর আম্মু, আব্বু, উনি হচ্ছেন মজিদ চাচা। আর ইনি ফরিনা চাচি। আর ওই যে বড় গোপতারিওয়ালা হচ্ছেন, উনি হচ্ছেন রিদওয়ান ভাইয়া, এই বাড়ির আর এক ছেলে। মজিদ মাতব্বর একজনকে ডেকে বলেন চেয়ার দিয়ে যেতে, আর অন্দরমহলে খবর পাঠাতে মেহমান এসেছে। তাৎক্ষণিক চেয়ার ও ঠান্ডা শরবত চলে আসে। পরিচয় পর্ব শেষ হতেই লিখন প্রশ্ন করল, বাড়িতে কোনো অনুষ্ঠান চলছে নাকি? সে চলছে, আমার ছেলেটার বিয়ে, একমাত্র ছেলে। লিখন হাসে, চোখ পড়ে আলোক ঘরের ডান পাশে। কয়েকটা মেয়ে উঁকি দিয়ে তাকে দেখছে। লিখন আনমনে হেসে উঠল। কোনো মেয়ে যখন তাকে দেখে খুব তৃপ্তিদায়ক অনুভূতি হয়। নায়ক কি এমনি এমনি হওয়া? শব্দরালি জিজ্ঞাসা করলেন, তাই নাকি? তাহলে তো ঠিক সময় এসেছি। আমরাও একমাত্র ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এই গ্রামে এসেছি। মজিদ মাতব্বর আগ্রহ নিয়ে জানতে চাইলেন, মেয়েকে? কার মেয়ে? আমাকে বলুন, এক্ষুনি বিয়ে করতে চাইলে এক্ষুনি হবে। শব্দরালি লিখনকে প্রশ্ন করেন। মেয়ের পরিচয় বলো। লিখন কথা বলার পূর্বেই ফরিনা গেটের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন, এই তো আমার ছেড়ে আইয়া পড়ছে, আমির এইখানে আয়, দেখা যা কার আইছে। ফোনের দৃষ্টি অনুসরণ করে সবাই পিছনে তাকালো। আমি চুল ঠিক করতে করতে এগিয়ে আসছে। হাঁটার গতিতেই বোঝা যাচ্ছে বেশ চঞ্চল একটা ছেলে। আমির ঘেমে একাকার।
কয়েক ফুটের দূরত্ব থাকা অবস্থায় লিখনকে দেখেই আমির চিনে ফেলল। মগার কাছে লিখনের বর্ণনা শুনেছে। এছাড়া লিখন একজন নামকরা অভিনেতা, তার অভিনীত ছায়াছবি সে দেখেছে। আমির হাঁটার গতি কমিয়ে এগিয়ে এলো। লিখন উঠে দাঁড়ালো, হেসে আমিরের সাথে করমর্দন করলো, এরপর বলল, আমি লিখন শাহ। আমির বলল, আমির হাওলাদার, বসুন আপনি। লিখন নিজ স্থানে বসলো। আমির একটু দূরত্ব রেখে দূরে বসলো। মজিদ মাতব্বর আমিরকে লক্ষ্য করে বললেন, কোথায় থাকি সারাদিন? বলেছিলাম না লিখন শাহ এসেছিল, এই যে ইনি। আমির শুষ্ক মুখে বলল, চিনি আমি, ওনার অনেক কাজ আমার দেখা। শব্দর আলী, ফাতিমা, লিলি, লিখন সবাই হাসল। কেউ চিনে বললে আনন্দ হবারই কথা। রেদওয়ান আমিরকে বলল, জানিস আমির, লিখন বিয়ে করতে গ্রামে আসছে। আমির কিছু বলল না। ফরিনা জানতে চান, পাত্রীকে কইলা না তো? লিখন বুক ভরা ভালোবাসা নিয়ে বলল, পদ্মজা, মোড়ল বাড়ির বড় মেয়ে। লিখনের কথা শুনে মুহূর্তেই হাওলাদার বাড়ির সব মানুষের মুখ কালো হয়ে গেল। আলো ঘরের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েগুলোর কোলাহল থেমে গেল। চারিদিকে স্তব্ধ, শান্ত। লিখন ভ্যাবাচাকা খেয়ে গেল। কি হলো সবার? লিখন মা বাবার সাথে চাওয়াচাই করলো। মজিদ মাতব্বর শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন। তার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল। মজিদ মাতব্বরের কথা বলার ধরন পাল্টে যাওয়াতে লিখন আহত হলো। বলল, না, এখন প্রস্তাব দিতে চাই। পদ্মজার সাথে পরশু আমিরের বিয়ে। লিখন চৌকিতে চোখ তুলে তাকালো। বুক পোড়ার মতো অসহনীয় যন্ত্রণা কামড়ে ধরে সর্বাঙ্গে। হাড়ে হাড়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু ছুটতে থাকে। এক্ষুনি যেন সব রগ ছিঁড়ে রক্ত বেরিয়ে আসবে। ফাতিমা করুণ চোখে লিখনের দিকে তাকান। চোখে চোখ পড়তেই লিখন হাসার চেষ্টা করলো। তার দৃষ্টি এলোমেলো, কি বলবে খুঁজে পাচ্ছে না। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়াই, আব্বা, আসছি। বলে জায়গা ত্যাগ করে। শব্দর আলী মজিদ মাতব্বরকে প্রশ্ন করলেন। মজা করছেন? মজিদ মাতব্বর শব্দর আলীর চোখের দিকে সরাসরি চোখ রেখে জবাব দিলেন, প্রথম পরিচয় মজা করার মতো মানুষ আমি নই ভাই সাহেব। লিলি এক হাত লিখনের পিঠের উপরে রাখলো, ডাকলো, ভাইয়া। লিখন লিলির হাতটা মুঠোয় নিয়ে ঢোক গিলল, বলল, বিয়ে হবে না তো কি, বলেছি যখন দেখাবই। ভাইয়া, তোর চোখে জল। লিখন দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। পরিবেশ থম মেরে গেছে। কেউ কিছু বলার মতো খুঁজেই পাচ্ছে না। লিলি অবাক চোখে তাকিয়ে আছে তার ভাইয়ের দিকে। পদ্মজা নামের মেয়েটাকে নিয়ে কত গল্প শুনেছে সে। মেয়েটা তার বয়সী শুনেই লিলি খুব হেসেছিল। তার ভাইয়া এত ছোট মেয়ের প্রেমে পড়েছে। দিনগুলো কত যে সুন্দর ছিল। মেট্রিক পরীক্ষার সময় বারবার খোঁজ নিয়েছে কবে শেষ হবে পরীক্ষা। যেদিন শেষ হলো সেদিন থেকেই শুটিং শুরু হলো। কথা ছিল এক সপ্তাহ পর থেকে শুরু হবে। কিছু জরুরি কারণে আগেই শুরু হয়ে গেল, তাই আসতেই কয়েকদিন দেরি হলো। মজিদ মাতব্বর স্তব্ধতা কাটিয়ে বললেন, বিয়েটা একটা দুর্ঘটনার জন্য খুব দ্রুত ঠিক হয়েছে। লিখন উৎসুক হয়ে জিজ্ঞেস করল। কি দুর্ঘটনা? ফরিনা সন্দিহান গলায় বললেন, তার আগে তুমি কও তো, পদ্মজার লগে কি তোমার প্রেম টেমা ছিল? লিখন ফরিনার প্রশ্নে বিব্রত বোধ করল। ধীর কণ্ঠে জবাব দিল, না, শুধু আমার পক্ষ থেকেই। লিখনের উত্তরে ফরিনা সন্তুষ্ট হলেন। শব্দর আলী কি দুর্ঘটনা ঘটেছিল জানতে চাইলেন। মজিদ মাতব্বর সময় নিয়ে ধীরে ধীরে সব বললেন। সব শুনে লিখন আশার আলো দেখতে পায়। ভাবে এরকম একটা ঘটনা ঘটেছে, তাই অন্য কেউ পদ্মজাকে বিয়ে করবে না। এমনটা ভেবেই হয়তো পদ্মজার বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। সে যদি এখনই বিয়ে করতে রাজি থাকে তাহলে ফিরিয়ে না দিতেই পারে। আর পদ্মজা কি বিন্দুমাত্র ভালোবাসে না তাকে? বাসে, নিশ্চয়ই বাসে। লিখন নিজেকে নিজেই সান্ত্বনা দেয়। শব্দর আলী আফসোস নিয়েই বললেন, কি আর করার, পরিস্থিতি হাতের বাইরে। আপনারা কিন্তু বিয়ে শেষ করে তবে যাবেন। বললেন মজিদ মাতব্বর। ফাতিমা মতামত জানালেন দৃঢ়ভাবে। না না, আজই চলে যাব। এই গ্রামে আর এক মুহূর্তও না। শব্দর আলী মৃদু করে ধমকে বললেন, কি বলছো? কিছুক্ষণ পর সন্ধ্যায়, এখন ট্রেন পাবে কোথায়? কাল ভোরে না হয় চলে যাব। রেদওয়ান অনুরোধ করে বলল, বিয়েটা শেষ অবধি থেকে যান। দেখুন, মেহমান হয়ে এসেই অপ্রত্যাশিত খবর শুনলেন, এজন্য খারাপ লাগছে।
কিন্তু কিছু তো করার নেই। মেয়েটা জলে ভাসবে বিয়ে না হলে। লিখন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলল, পদ্মচাকে ফেলনা ভাবছেন কেন? কেউ অপবাদ দিলেই সে কি পচে যায়? রেদওয়ান কিছু বলতে গেলে মজিদ মাতব্বর কড়া চোখে তাকিয়ে থামতে বললেন। এরপর শিখাকে ডেকে বলেন, ওনাদের ঘরে নিয়ে যাও। আর আপনারা না করবেন না। আমি আপনাদের অবস্থা বুঝতে পারছি। বিয়ে অবধি না থাকুন, রাতটা থেকে যান। বাধ্য হয়ে ফাতিমা থামতে রাজি হলেন। দিনের আগেই ফোঁসফোঁস করছেন। সব রাগ পড়েছে হাওলাদার বাড়ির উপরে। মনে মনে এই বাড়ির বিনাশ চাইছেন তিনি। মেয়েটাকে তুলে নিয়ে যেতে ইচ্ছে হচ্ছে। লিখন তার চোখের মণি, নয়তো এই গ্রামের মেয়ে নিতে আসতেন। আর সেই ছেলের মন এভাবে ভাঙল। ঘরে ঢুকেই চোখের চশমা ছুঁড়ে ফেলল বিছানায়। কটমট করে শব্দরালিকে বললেন, তোমার না এক বন্ধু আছে মেজর, তাকে কল করে বলো মেয়েটাকে তুলে এনে লিখনের সাথে বিয়ে দিতে। আমার ছেলেকে হারতে দেখতে পারবো না। আহা, চুপ করো তো। সব জায়গায় ক্ষমতা চলে না। পরিস্থিতি বোঝার চেষ্টা করো। কিসের পরিস্থিতি? তুমি জানো তোমার ছেলের ব্যক্তিগত ডায়েরিতে আগে শুধু আমার নাম ছিল, সেখানে এখন বেশিরভাগ পদ্মজা নামটা লেখা। কতটা পাগল এই মেয়ের জন্য। এখন মেয়েটাকে ছেড়ে শহরে চলে গেলে ছেলের দেবদাস রূপ দেখতে হবে, আর আমি তা পারবো না। শব্দরালি পায়ের মোজা খুলতে খুলতেই বিরক্তি নিয়ে বললেন, তোমার যা ইচ্ছা করো, আমি পারবো না। ক্লান্ত আমি, শান্তি দাও। ফাতিমা কড়া কিছু কথা বলতে গিয়েও থেমে গেলেন। লিলি ঘরে ঢুকেছে। লিখন আসেনি। আমিনা লিলিকে বললেন, লিখন কোথায়? কি জানি, ভাইয়া ব্যাগটা আমার হাতে দিয়ে বেরিয়ে গেল। রোদের কঠিন রূপ শীতল হয়ে এসেছে। মৃদু বাতাস বইছে, তবুও লিখন ঘামছে। সে পদ্মজাদের বাড়ি যাচ্ছে। আতঙ্কে ঠোঁট শুকিয়ে কাঠ। মাথায় শুধু কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি কি পাগলামি করছি? এত আয়োজন ভেঙে কি আমার হাতে তুলে দেবেন পদ্মচাকে? পদ্মচাপাকে দেখলে কি কাঁদবে? ভালোবাসিনি একটুও? মায়া নিশ্চয় জন্মেছে। লিখন আকাশের দিকে তাকিয়ে মনে মনে আল্লাহর কাছে অনুরোধ করে, আল্লাহ, সব কিছু যেন ভালো হয়। অন্য বারান্দার চেয়ার নিয়ে বসে আছে। বাড়ির পেছনে গীত গাইছে অনেকে। সাথে তাল মিলিয়ে দুই বুড়ি নাচ করছে। পুরো বাড়ি সাজানো হচ্ছে রঙিন কাগজ দিয়ে। উঠোনের এক কোণে লাল বড় গরু বাঁধা। বিয়ে উপলক্ষে জবাই করা হবে। চারিদিকে এত আনন্দ পূর্ণার মন ছুঁতে পারছে না। প্রথমত, সে মানসিকভাবে বিপর্যস্ত, কিছুতে স্থির হতে পারছে না। দ্বিতীয়ত, পদ্মচার জন্য লিখন শাহ ছাড়া অন্য কাউকে তার পছন্দ হচ্ছে না। সব মিলিয়ে সে বিরক্ত। চোখ ছোট করে বাচ্চাদের খেলা দেখছে। হুট করেই চোখে ভাসে লিখনকে। পূর্ণা দ্রুত চোখ কচলে আবারও তাকায়। সত্যিই তাই, খুশিতে আত্মহারা হয়ে পড়ে সে। হন্তদন্ত হয়ে ছুটে যায় পদ্মজার ঘরে। পদ্মজার কানে কানে গিয়ে বলে, লিখন ভাই আসছে, তুমি কিন্তু পালিয়ে যাবে আপা, এই বিয়ে কিছুতেই করবে না। কথা শেষ করে খুশিতে আবার ছুটে যায় বারান্দায়। এমন দিনে লিখনের উপস্থিতি পদ্মজাকে অপ্রস্তুত করে তোলে। গলা শুকিয়ে দম বন্ধ হওয়ার উপক্রম। লিখন বাড়িতে ঢুকে অবাক হয়ে সব দেখে। কত আয়োজন, কত মানুষ, তার স্বপ্নের রানী পদ্মজার বিয়ে। কিন্তু তার সাথে না। ভাবতেই লিখনের বুক ছ্যাদ করে ওঠে। মেয়েরা খুব আগ্রহ নিয়ে সুদর্শন লিখনকে দেখছে। লিখন পূর্ণাকে বারান্দায় দেখে এগিয়ে আসলো। প্রশ্ন করল, কেমন আছো পূর্ণা? পূর্ণা খুশিতে উচ্চকণ্ঠে জবাব দেয়, ভালো, খুব ভালো। ভাই আপনি? পূর্ণা থেমে গেল। অনেকেই তার উচ্চ গলার স্বর শুনে তাকিয়ে আছে। তাই পূর্ণা চুপসে গেল। আস্তে আস্তে বলল, এত দেরিতে আসলে কেন? আপার তো বিয়ে, আপনি আপাকে নিয়ে পালিয়ে যান। পূর্ণার এমন কথায় লিখন হাসে। আদুরে কণ্ঠে জানতে চাইল, আন্টি কোথায়? পূর্ণা ছটপট করে বলল, আপনি বসুন ঘরে, আমি আম্মাকে নিয়ে আসছি। লিখনকে সদর ঘরে বসিয়ে পূর্ণা ছুটে গেল রান্নাঘরে। হেমলতা রান্না করছিলেন। পাশে অনেকেই আছে। পূর্ণা ইশারায় বাইরে আসতে বলে। হেমলতা হাত ধুয়ে বাইরে আসেন। পূর্ণা ফিসফিসিয়ে বলে, লিখন ভাই আসছে। কোথায় বসতে দিয়েছিস? হ্যাঁ দিছি, তুমি আসো। হেমলতা ব্যস্ত পায়ে হেঁটে সদর ঘরে আসেন। এসে দেখেন দুজন বয়স্ক মহিলা অনবরত লিখনকে প্রশ্ন করে যাচ্ছে। সে কই থেকে এসেছে, এই বাড়ির কী হয়, পদ্মজার মতো চোখ কেন, পদ্মজার আসল বাপের ছেলে নাকি, এমন কারোর যুক্তিহীন কথাবার্তা।
হেমলতা সবাইকে উপেক্ষা করে লিখনকে বললেন, লিখন, তুমি আমার সাথে আমার ঘরে আসো। লিখন হাফ ছেড়ে বাজে। হেমলতার পিছু পিছু চলে যায়। অনেকের নজরেই তা আসে। একজন আরেকজনের সাথে আলোচনা করতে থাকে লিখন শাকে নিয়ে। সবাই ভেবে নিয়েছে পদ্মজা যার সন্তান, এই ছেলেও তারই সন্তান। এই জন্যই সবার মাঝে থেকে তুলে নিয়েছে, নয়তো কারোর কথায় কথায় ধরা পড়ে যাবে। লিখনকে মোড়ায় বসতে দিলেন হেমলতা। লিখন কিভাবে কি শুরু করবে বুঝে উঠতে পারছে না। হেমলতা শুরু করলেন, আমি জানি তুমি কি বলবে। তোমার 2টা চিঠি আমি পড়েছি। লিখন চমকে তাকালো, আবার স্বাভাবিক হয়ে গেল। হেমলতা বলল, দেখো লিখন, পরিস্থিতি আর হাতে নেই। অন্য সময় হলে আমি পদ্মজাকে তোমার হাতে তুলে দিতাম। তুমি নম্র, ভদ্র, বুদ্ধিমান ছেলে, কমতি নেই কিছুতেই। কিন্তু এখন তা সম্ভব নয়। তবুও পদ্মজা তোমাকে নিজের মুখে যদি চায়, আমি তাৎক্ষণিক তাকে তোমার হাতে তুলে দেব। কিন্তু সে চাইবে না, কারণ সে তোমাকে ভালোবাসে না। আমার কথাগুলো শুনে কষ্ট পেও না, আমি সরাসরি কথা বলি। পদ্মজার দৃষ্টি, অনুভূতি আমার চেনা। সে তোমাকে ভালোবাসেনি কখনো। তোমার মন ভাঙবে ভেবে মায়া হচ্ছে, কষ্ট পাচ্ছে। তুমি বাড়ি ফিরে যাও, কষ্ট হবে ভেবে বলছি, ফিরে যাও। লিখন কয়েক সেকেন্ড চুপ থাকে, চোখের দৃষ্টি রাখে মাটিতে। বলল, আন্টি মেয়ের ভালোবাসা দেখছেন, অন্যের সন্তানেরটা দেখবেন না? অন্যের অনেক সন্তানই আমার মেয়েকে ভালোবাসে। সবার কথা ভাবে কি সম্ভব? হেমলতার কথায় ভীষণ আহত হয় লিখন। তার মনে হচ্ছে সে কঠিন পাথরের সাথে কথা বলছে। দু চোখ জ্বলছে ভীষণ। এক্ষুনি কান্নারা ঠেলে ঠুলে বেরিয়ে আসবে। ছেলে হয়ে কাঁদা ভীষণ লজ্জার ব্যাপার। লিখন নিজেকে সামলানোর চেষ্টা করলো। হেমলতা কঠিন স্বরে বললেন, তুমি পদ্মজার রূপের প্রেমে পড়েছ লিখন। লিখন সঙ্গে সঙ্গেই চোখ তুলে তাকালো, বলে, আন্টি ক্ষমা করবেন, কিছু কথা বলি। পৃথিবীতে যে কয়টা সফল প্রেমের গল্প আছে তার মধ্যে 99 ভাগ সৌন্দর্যের টান দিয়ে শুরু হয়। এরপর আস্তে আস্তে ভালোবাসা গভীর হয়। মানুষটাকে নিয়ে ভাবতে গিয়ে, মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখতে গিয়ে ভালোবাসাটা আকাশ ছুঁয়ে ফেলে। সময়ের ব্যবধানে যে মানুষটা শিরা উপশিরায় বিরাজ করতে শুরু করে, তখন তার অন্যান্য গুণ চোখে ভাসে। ভালোবাসা আরও বাড়ে। কারো কারো তো দোষও ভালো লেগে যায়। তখন অবশ্য এরকম হয় যে রূপ নষ্ট হয়ে গেলেও মানুষটাকে আমার চাই। এজন্যই বুড়ো বয়সেও কুঁচকে যাওয়া মানুষটাকে ভালোবাসতে ইচ্ছে করে। অথচ শুরুটা হয় সৌন্দর্য দিয়ে। আন্টি, আমি পদ্মজার রূপে মুগ্ধ হয়েছিলাম, এটা সত্যি। কিন্তু গত কয়েক মাসে সারাক্ষণ পদ্মজাকে ভাবতে গিয়ে আমি সত্যি সত্যি পদ্মজাকে ভালোবেসে ফেলেছি। পদ্মজার রূপ আগুনে ঝলসে গেলেও এমন করেই ভালোবাসব। প্লিজ আন্টি, কথাগুলো শুটিংয়ে ডায়লগ ভেবে উড়িয়ে দেবেন না। বাস্তব জীবনে মুখস্থ ডায়লগ আমি আওড়াই না। লিখনের কণ্ঠ গম্ভীর, কিন্তু চোখে জল ছলছল করছে। হেমলতা স্তব্ধ হয়ে যান। কি জবাব দেবেন? ভালোবাসার বিরুদ্ধে কোনো শক্তি কাজে লাগে? আদৌ কি ভালোবাসার বিরুদ্ধে যুদ্ধ করা যায়? তিনি সময় নেন, এরপরে বলেন, আমার পদ্মজা তোমার কাছে খুব ভালো থাকতো লিখন, কিন্তু কিছু সমস্যা সমাজে আছে যার মুখোমুখি আমি হয়েছি। জেনে শুনে আমার মেয়েকে সেসবের মুখোমুখি কি করে হতে দেই? লিখন হাত জোর করে বলল। প্লিজ আন্টি। হেমলতা একদৃষ্টে লিখনের দিকে তাকিয়ে আছেন। তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এমন তো কখনো হয় না। পদ্মজার জন্মের পর সিদ্ধান্তহীনতায় তিনি কখনো ভোগেননি। যে কোনো একটাই বেছে নিয়েছেন, আর তাতেই মঙ্গল হয়েছে। এবার কেন এমন হচ্ছে? কেন তিনি নিজের অবস্থান থেকে সরে যাচ্ছেন? পদ্মজার জীবন নিয়ে তিনি যেন মাঝ নদীতে ভেসে আছেন। চারিদিকে স্রোত, মাঝে নেই, বৈঠা নেই। আমির না লিখন, কার কাছে ভালো থাকবে পদ্মজা? হেমলতার শরীর ভীষণ খারাপ লাগছে। তিনি দুর্বল কণ্ঠে বললেন, এত বোঝো যখন নিজেকে সামলাতে পারবে, বাড়ি ফিরে যাও। আন্টি, আমার বেঁচে থাকতে কষ্ট হবে। পদ্মজার সাথে যা হয়েছে তবুও সে বেঁচে আছে, আর তুমি এইটুকু মানিয়ে নিতে পারবে না? লিখন আর কথা খুঁজে পেল না। আহত মন নিয়ে উঠে দাঁড়ালো। হেমলতা দাঁড়াতে বললেন। ভীষণ ক্লান্ত লাগছে, তবুও হেঁটে এগিয়ে আসেন। লিখনের সামনে এসে দাঁড়ান, বলেন, নিজেকে শক্ত রেখো, অনেক দূরে চলা বাকি। কারোর জন্য কারো জীবন থেমে থাকে না। ভাগ্যে যা আছে তাই হবে। সব যেহেতু আয়োজন করা হয়ে গেছে, আর ভেবে লাভ নেই। তবে কবুল বলার আগেও যদি পদ্মজা বলে তার তোমাকেই চাই, আমি সব ভেঙে চুরে পদ্মজাকে নিয়ে ছুটে যাব তোমার বাড়ি। আমি আমার মেয়েটাকে ভীষণ ভালোবাসি বাবা। এই মেয়েটার সুখের জন্য আমি স্বার্থপর হয়েছি। অন্যের সন্তানের কষ্ট চোখে ভেসেও ভাসছে না। আমাকে ক্ষমা করে দিও। হেমলতার চোখে জলের ভিড়।
লিখন ভীষণ অবাক হয়ে দেখে এই কঠিন মানুষটাকে। হেমলতা নিজের দুর্বলতা, নিজের কান্না কেন দেখালো লিখনকে? লিখন জবাব খুঁজে পেল না, শুধু এটুকু বুঝতে পারলো হেমলতার কাছে জীবন মানে পদ্মজা। লিখন ভাঙা গলায় আসি। বলেই চলে গেল। হেমলতা সব কাজ ভুলে গুটিসুটি মেরে বিছানায় শুয়ে পড়েন। চোখ বেয়ে দুফোঁটা জল বেরিয়ে আসে। মনের শক্তি কমে গেছে, দুর্বল হয়ে পড়েছেন তিনি। নিজের উপরে বিশ্বাস, আস্থা পাচ্ছেন না, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুঁজে পাচ্ছেন না। বারান্দার গ্রিলে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে আছে পদ্মজা। তার পরনের শাড়ি রয়ে গেছে। আকাশের বুকে থালার মতো একখানা চাঁদ। চাঁদের আলোয় চারিদিকে ঝিলমিল করছে। চারপাশ থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। খুব সুন্দর দৃশ্য। পদ্ম, পদ্মজা কেঁপে উঠে পিছনে ফিরে তাকালো। মোর্শেদকে দেখতে পেয়ে গোপনে হাঁফ ছাড়ল। মোর্শেদ বললেন, তোর মায়ে কি আর উঠে নাই? না আব্বা। মোর্শেদ চিন্তিত ভঙ্গিতে কিছু ভাবলেন, তারপর বললেন, তুই হজাক কেন? যা ঘরে গিয়া ঘুমা, আমি ঘাটে যাইতাছি। আচ্ছা আব্বা। মোর্শেদের যাওয়ার পানে পদ্মজা তাকিয়ে রইল। সে কি যেন ভাবছে, কিন্তু কি ভাবছে ধরতে পারছে না। কুকুরের ঘেউ ঘেউ তাকে উদাসীনতায় কেটে গেল। শাড়ির আঁচল টেনে সাবধানে হেঁটে সদর ঘরে ঢুকলো। সদর ঘরে পাটি বিছিয়ে দূর দূরান্ত থেকে আসা আত্মীয় স্বজনেরা ঘুমাচ্ছে। তাদের ডিঙিয়ে পদ্মজা হেমলতার ঘরে আসে। হেমলতা ঘুমাচ্ছেন বেঘরে। শুনেছিল লিখন শাকে নিয়ে তার মা নিজ ঘরে এসেছিলেন। এরপর কি হলো কে জানে। সন্ধ্যার পর পূর্ণা গিয়ে জানালো আম্মা ঘুমাচ্ছে। হেমলতা কখনো সন্ধ্যার সময় ঘুমান না, তাই পদ্মজা ঘুমটা টেনে হেমলতার ঘরে ছুটে আসে। হেমলতাকে এত শান্তিতে ঘুমাতে কখনো দেখেনি পদ্মজা, তাই আর ডাকেনি। কেউ ডাকতে আসলেই তাড়িয়ে দিয়েছে। ঘুমাচ্ছে যখন ঘুমাক না। এখন মধ্যরাত। পদ্মজা হেমলতার মুখের সামনে মাটিতে বসে একদৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ের দিকে। গলা কাঁপছে তার। শ্বশুরবাড়ি কিভাবে থাকবে সে? মাকে ছাড়া দুদিন থাকতে গিয়ে এত বড় বড় ঝড় বয়ে গেল, আর এখন সারা জীবনের জন্য মায়ের ছায়া ছেড়ে দিতে হবে। এই মুখটা না দেখলে তার দিন কাটে না। এই মানুষটার আদরের শাসন দিন ছাড়া দিন সম্পূর্ণ হয় না। পদ্মজা বিছানায় মাথা ঠুকে ফুপিয়ে উঠল। অস্ফুট স্বরে ডাকলো, আম্মা। সঙ্গে সঙ্গে হেমলতা চোখ খুললেন। পদ্মজা খেয়াল করলো না। সে কাঁদতে কাঁদতেই চাপা স্বরে বলছে, তোমাকে ছাড়া কেমনে থাকবো আম্মা? বিয়ে করাটা কি খুব দরকার ছিল? ছিল। পদ্মজা চমকে উঠে মাথা তুলল। গলার স্বর আগের অবস্থানে রেখেই বলল, কেন আম্মা? সব জানতে নেই মা। পদ্মজা মাথা নত করে নাক টানে। হেমলতা বলতেন, বিয়ে হতেই হবে, বর বদল হলে সমস্যা নেই। তোর কি আর কাউকে পছন্দ? হেমলতার প্রশ্নে পদ্মজা বিব্রত হয়ে উঠল। হেমলতাও প্রশ্নটা করতে গিয়ে অস্বস্তিতে ভোগ করলেন। পদ্মজা মাথা দুই পাশে নাড়িয়ে জানালো তার আলাদা করে কাউকে পছন্দ নেই। হেমলতাও উঠে বসেন। চুল খোপা করতে করতে প্রশ্ন করেন, রাত কি খুব হয়েছে? মানুষের সাড়া নেই। মাঝরাত। আর তুই জেগে থেকে কাঁদছিস? হেমলতা বললেন মৃদু ধমকের সুরে। পদ্মজা নিরুত্তর। হেমলতা জানলার বাইরে চেয়ে দেখলেন চাঁদের আলোয় চারিদিক উজ্জ্বল। চাঁদের আলো গলে ঘরের মেঝেতে পড়েছে জ্যোৎস্নার রাত। তিনি বিছানা থেকে নামতে নামতেই পদ্মজাকে তাড়া দেন, শাড়ি পাল্টে সালোয়ার কামিজ পরে নে। কেন আম্মা? যা বলছি কর। পদ্মজা ঘরে গিয়ে শাড়ি পাল্টে নিল। উঠানে এসে দেখে হেমলতার হাতে বৈঠা। পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করল, আম্মা তুমি নৌকা চালাবা? পুন্নারে নেব, নেওয়া উচিত। যা ওকে ডেকে নিয়ে আয়, প্রান্ত প্রেমা যেন টেন না পায়। পদ্মজা অসহায়ের মতো তাকিয়ে রইল মায়ের দিকে। হেমলতা তেড়ে দেন, যাবি তো? পদ্মজা হন্তদন্ত হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যেই পূর্ণাকে নিয়ে ফিরল। পূর্ণা ঘুমে ঢুলছে। হেমলতা ঘাটে এসে দেখেন মোর্শেদ নৌকায় বসে বিড়ি ফুঁকছেন। নৌকা ছাড়ো। মোর্শেদ দুই মেয়ে আর বউকে দেখে হকচকিয়ে গিয়েছেন। তার মধ্যেই হেমলতা যেভাবে বলেছে নৌকা ছাড়ো, আরও ভড়কে গেলেন। চোখ বড় করে প্রশ্ন করলেন, কেন, কিতা হইছে? মোর্শেদের জবাব না দিয়ে পদ্মজা পূর্ণাকে নিয়ে হেমলতা নৌকায় উঠে পড়েন। স্থির হয়ে বসেন। বইটা মোর্শেদের দিকে বাড়িয়ে দিয়ে মিষ্টি করে হেসে বলেন, জ্যোৎস্না রাতের নৌকা ভ্রমণে বের হয়েছি আমরা, তুমি এখন আমাদের মাঝি। হেমলতা থামেন। এরপর আঞ্চলিক ভাষায় বললেন, লও মাঝি, বৈঠা লও, ছাড়ো তোমার নৌকা। যত শিখে চাইবা তুমি ততই পাইবা। একসাথে চারটা দুঃখী মানুষ হেসে ওঠে। মোর্শেদ বইটা হাতে নিয়ে নৌকা ছাড়েন।
হুট করেই যেন অনুভব করছেন যুবককালের রক্ত শরীরে টকবক করছে। এই তো তার সংসার, এই তো তার আনন্দ। রাতের নির্মল বাতাস, মাদিনী নদীর স্বচ্ছ জলে চাঁদের প্রতিচ্ছবি, কচুরিপানা ভেসে যাচ্ছে, সবকিছু সুন্দর মুগ্ধকর। পূর্ণার বুকের ভারটা খুব হালকা লাগছে। পদ্মজা প্রাণ ভরে নিঃশ্বাস নেয়, রগে রগে শান্তি ঢুকে পড়ে। আল্লাহ তাআলা যেন প্রকৃতির সৌন্দর্যেই যে কোনো দুঃখী মানুষের সুখী অনুভব করানোর মন্ত্র ঢেলে দিয়েছেন। মোর্শেদ কি গো? হিন্দুপাড়া থেকে কেউ একজন চেঁচিয়ে উঠল। মোর্শেদ এক হাত তুলে জবাব দিলেন, হ দাদা, আমি। রাইতের বেলা যাইতাছো কই? মেয়ে বউ লইয়া জ্যোৎস্না পোহাইতে বাইর হইছি দাদা। তোমার ওই দিন মিয়া। মোর্শেদ আর কিছু বললেন না, হাসলেন। ওপাশ থেকেও আর কারোর কোনো শব্দ গেল না। নৌকা আটপাড়া ছেড়ে হাওড়ে ঢুকে পড়েছে। শাঁসা করে বাতাস বইছে, গায়ের কাপড় উড়ছে। হেমলতা দুই মেয়ের মাঝে বসে আছেন। তিনি চাদর নিয়ে এসেছেন। দুই মেয়েকে দুই হাতে জড়িয়ে ধরেই চাদরে ঢেকে দেন। বাতাসে চাদর উড়ে আরও আওয়াজ তুলছে। চারটা একদম মাথার উপরে, তাদের সাথে সাথেই ঘুরছে। মোর্শেদ মনের সুখে গান ধরলেন। লোকে বলে, ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার। আয়না দিয়া সাইয়া দেখি, আয়না দিয়া সাইয়া দেখি, পাকনা চুল আমার। লোকে বলে, ও বলে রে, ঘর বাড়ি ভালা। পাগনা চুল আমার বলতেই পূর্ণা ফিক করে হেসে ফেলল। পদ্মজাকে ফিসফিসিয়ে বলল, আব্বা বোধহয় এখনো জোয়ান থাকতে চায়। পদ্মজা হেসে চাপা স্বরেই বলল, চুপ থাক, আব্বা কি সুন্দর গান গায়। মোর্শেদ থামেন। তিন মা মেয়ে একসাথে হাতের তালি দিল। হাতের তালিতে চারপাশ মুখরিত হয়ে উঠল। এত সুন্দর সময়, এত সুন্দর রাত বারবার ফিরে আসুক। মোর্শেদ হাঁ করে তাকিয়ে থাকেন সামনে থাকা তিনটে মানুষের দিকে। তাদের চোখে মুখে খুশি ঝিলিক মারছে, অথচ তিনি জানেন এক একজন কতটা দুঃখী। মোর্শেদ ঢোক গিলে লুকায়িত এক সত্যের কষ্ট লুকিয়ে যান। হেমলতা আর তিনি ছাড়া এই কলিজা ছেঁড়া কষ্ট কেউ জানে না। মোর্শেদ হেসে বললেন, এই অভাগা মাঝিরে কি আপনারা আপনাদের মাঝে জায়গা দিবেন? মোর্শেদের কণ্ঠে শুদ্ধ ভাষায় মিষ্টি আবদার শুনে পদ্মজা পুলকিত হয়ে উঠল। ইস, আজ সব কিছুই কত সুন্দর। পূর্ণা বলে, দেব এক শর্তে, নৌকা চালানোর বিনিময়ে শিখি যদি না নেন। মোর্শেদ মেয়ের রসিকতা দেখে হা হা করে হাসেন। সেই হাসি বারবার প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে কানে। তিনি বৈঠা রেখে এগিয়ে আসেন, হেমলতার সামনে বসেন। নৌকা নিজের মতো যেদিকে ইচ্ছে ছুটে চলছে। মোর্শেদ হেমলতাকে বলেন, দুইটা সেরি রেখালি তুমি ধইরা রাখবা। ছাড় তো এবার, আইরে তোরা আমার ধারে আইয়াব। পদ্মজা অবাক হয়ে মায়ের দিকে তাকায়। হেমলতা যেতে বলেন। পদ্মজা মোর্শেদের ডান পাশে বসে আর পূর্ণা বা পাশে। মোর্শেদ পূর্ণাকে এক হাতে, পদ্মজাকে আরেক হাতে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠেন। অপরাধীর সুরে বলেন, আমি বাপ হইয়া পারি নাই আমার সেরিদের বেজ্জতির হাত থেকে রক্ষা করতে। আমারে মাফ কইরা দিস তোরা। মোর্শেদ কখনো এত আদর করে পদ্মজাকে জড়িয়ে ধরেননি। এই প্রথমই ধরেছেন, আবার কাঁদছেন। পদ্মজার কোমল নরম মন ব্যথিত হয়ে চোখ বেয়ে জলরূপে বেরিয়ে আসে। হেমলতা মোর্শেদের পায়ের কাছে বসেন। মোর্শেদের হাঁটুতে মাথা রেখে দুই মেয়ের হাত চেপে ধরে রাখেন। কেটে যায় অনেক মুহূর্ত। নৌকা হাওরের পানির স্রোতে একবার এদিকে তো আরেকবার ওদিকে যাচ্ছে। বাতাসে চারজনের চোখের জল শুকিয়ে ত্বকের সাথে মিশে গেছে। নিস্তব্ধতা ভেঙে পদ্মজা বলল, জানো আম্মা, আজ আমি বুঝলাম জীবনের সুখ বা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। দুঃখে মর্মাহত না হয়ে সুখের সময়টা তৈরি করে নিতে হয়, তাহলেই জীবনের সুখকর মুহূর্তগুলো আসে। আবার সুখ সর্বক্ষণ সাথে থাকে না, দুনিয়ার লীলা খেলার শর্তে দুঃখ বারবার ফিরে আসে। হেমলতা পদ্মজার দিকে না তাকিয়েই পদ্মজার ডান হাতে চুমু দেন। চারটা অর্ধেক হয়ে এসেছে, খুব তাড়াতাড়ি আকাশে মিলিয়েও যাবে। হাওরে বিশাল জলরাশি, কখনো ঢেউয়ে উথাল পাতাল, আবার কখনো মৃদু বাতাসে জলের উপরেই চাঁদের প্রতিচ্ছবির খেলা। নৌকা বাজারের দিকে যাওয়ার পথ ধরেছে। তাই মোর্শেদ নিস্তব্ধ বৈঠক ভেঙে বৈঠা নিয়ে বসেন। নৌকা নিয়ন্ত্রণে এনে রাধাপুর হাওরের দিকে যেতে থাকেন। ওড়নার ঘোমটার আড়ালে কখন খোপা খুলে গেছে পদ্মজা খেয়াল করেনি। হেমলতা খেয়াল করেন পদ্মজার চুল হাওরে জলে ডুবে আছে।
তিনি মৃদুস্বরে পদ্মজাকে বললেন। চুল ভিজে যাচ্ছে পদ্ম। পদ্মজা দ্রুত সামলে নিল, খোপা আর ঘুমটা টেনে নিয়ে বলল। কখন খুলে গেছে খেয়াল করিনি। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। হেমলতা চাঁদের দিকে তাকিয়ে আছে এক মনে। পদ্মজা ডাকলো, আম্মা। হেমলতা অশ্রুভরা চোখেই তাকালেন। পদ্মজা কিছু বলার আগেই তিনি বললেন, পূর্ণা, গল্প শুনবি? পূর্ণ গল্প বলতে পাগল। সে গল্প শুনতে খুবই ভালোবাসে। খুশিতেই বাকবাকুম করে হয়ে বলল, শুনবো। কষ্টের গল্প কিন্তু। গল্প হলেই হলো। হেমলতা হাসেন। পদ্মজা নড়ে চড়ে বসে। সে আন্দাজ করতে পারছে তার মা কোন গল্প বলবে। হেমলতা দু হাতে জল নিয়ে মুখ ধুয়ে নেয়। এরপর একবার মোর্শেদের দিকে তাকিয়ে হাসেন। পেছন ঘুরে বসে প্রশ্ন করেন, মুখ না দেখে গল্প শুনতে ভালো লাগবে? পূর্ণ মুখ গোমড়া করে না বলতে যাচ্ছিল। পদ্মজা এক হাতে খপ করে ধরে আটকে দিল। মাকে বলল, সমস্যা নেই আম্মা, যেভাবে ইচ্ছে বলো। হেমলতা বড় করে দম নিয়ে বলা শুরু করলেন। আব্বার প্রথম স্ত্রী মারা যায় অল্প বয়সে। আব্বা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, একজন বুদ্ধিমান উদার মনের মানুষ ছিলেন। আম্মাকে যৌতুকের জন্য ধাক্কা মেরে বের করে দিল তার প্রথম স্বামী। মুখে তালাক দিল। বাপের সংসারে এসে সমাজের তোপে পড়তে হয় আম্মাকে। আব্বার উদার মন অবলা অসহায় আম্মাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। তিনি আমার নানার কাছে প্রস্তাব রাখেন। নানা সানন্দে রাজি হয়ে যান। রাজি হবে নাই বা কেন? স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া বিবাহিত নারীকে কেই বা বিয়ে করতে চায়? আম্মা আব্বার বিয়ের বছর দেড়েক হতেই হানি আপার আগমন। তার 2 বছরের মাথায় আমার আগমন ঘটে। সেদিন নিশ্চয়ই গাছে গাছে ফুল ফুটেছে। পদ্মজা বলল পুলকিত হয়ে। হেমলতা ম্লান হাসেন, বলেন, শুনেছি আমার গায়ের রং দেখে আম্মার নাক কুঁচকিয়েছিলেন। আমার বয়স যখন 3 মাস, আম্মার আগের স্বামী আম্মাকে ফিরিয়ে নিতে আসে। আব্বার তখন আর্থিক সমস্যা বেশি ছিল। দিনে 2 বেলা খাওয়া সম্ভব ছিল না। বিপদে পাশে থাকা আমার আব্বাকে ছেড়ে 2 বছরের এক মেয়ে আর 3 মাসের এক মেয়েকে ছেড়ে স্বার্থপর মা পালিয়ে গেল প্রথম স্বামীর কাছে। আব্বা ছোট্ট ছোট্ট 2 মেয়েকে নিয়ে মাছ নদীতে পড়েন, কিন্তু আল্লাহ সহায় ছিলেন। আব্বার ফুপু চলে আসেন আমাদের কাছে। আপা আর আমার দায়িত্ব নেন। হুট করে আব্বার আর্থিক অবস্থা উন্নত হতে থাকে। গৃহস্থিতিতে রহমত ঝরে পড়ে। 5 বছর পর আম্মা ফিরে আসেন। বিধ্বস্ত অবস্থা, ফর্সা মুখ, মারে চোটে দাগে দাগে বিশ্রী হয়ে গেছে। শুধু একা আসেনি, 2 বছরের এক ছেলে নিয়ে ফিরেন। তখন আমাদের কুড়ে ঘরের বদলে বিশাল বাড়ি হয়েছে। আব্বা প্রথম মানেননি। আম্মা আব্বার পায়ে পড়ে কাঁদলেন, ক্ষমা চান। আব্বা আবার আগের ভুল করলেন, মেনে নেন আম্মাকে। আম্মার ছেলের নাম বিধন ছিল। আব্বা নতুন নাম দেন হানিফ। আম্মা আমাকে সাহায্য করতে পারতেন না। আব্বার চোখের মনি ছিলাম। আব্বার আড়ালে আম্মার দ্বারা নির্যাতিত হতে থাকি। 6 বছর হতে স্কুলে ভর্তি করে দেন আব্বা। হানি আপা তখন স্কুলে পড়ে। আমি থামলে কেন আম্মা? বলল পদ্মজা অধৈর্য হয়ে। হেমলতা ভ্রুকুটি করে বললেন, আর বলতে ইচ্ছে হচ্ছে না আম্মার ব্যাপারে। আম্মা অনুতপ্ত এখন, আফসোস করেন, কাঁদেন। বলতে ভালো লাগছে না। শীতল রাতে সবার শরীর কাটা দিচ্ছে। চারটা ছোট হয়ে গেছে অনেক। মোর্শেদ এক ধ্যানে বৈঠা দিয়ে জল ঠেলে দিচ্ছেন দূরে। নৌকা নিয়ে এগিয়ে যাচ্ছেন সামনে। হেমলতা আবারও বলতে শুরু করেন, মেট্রিক দেওয়ার পর আম্মা পড়াতে চাইছিল না। আব্বার জন্য ঢাকার কলেজে পড়ার সুযোগ পায়। হোটেলে উঠি। আব্বা নিয়মিত টাকা পাঠাতেন। জানিস পদ্ম, কলেজে আমি সবার ছোট ছিলাম। সবাই হাঁ করে তাকিয়ে থাকতো। শাড়ি পরতাম বলে একটু বড় লাগতো অবশ্য। সবসময় সুতির শাড়ি পরে বেনি বেঁধে রাখতাম। কারোর সাথে মিশতাম না, ভয় পেতাম খুব। ভীষণ ভীতু ছিলাম। রিমঝিম নামে খ্রিস্টান এক মেয়ের সাথে বন্ধুত্ব হয়। মেয়েটা এত সুন্দর ছিল দেখতে, ঠিক পদ্মজার মতো সুন্দর। চোখের মনে ছিল ঘোলা। তার নাকি শ্যামলা মানুষ ভালো লাগে, তাই নিজে যেচে আমার সাথে বন্ধুত্ব করে। কয়েকদিনের ব্যবধানে আমরা খুব ঘনিষ্ঠ হয়ে পড়ি। ইংলিশে যাকে বলে বেস্ট ফ্রেন্ড। রিমঝিমের সাথে মাঝে মাঝে ওর বড় ভাই আসতো, নাম ছিল যিশু। যিশু একদম রিমঝিমের আরেক রূপ। চোখ ধাঁধানো সৌন্দর্য ছিল 2 ভাই বোনের। যিশু ভাইয়া বলে ডাকতাম তাকে। যিশু ভাইয়া মজা করে বলতেন, ধর্ম এক হলে হেমলতাকেই বিয়ে করতাম। পূর্ণা, পদ্মজা খারাপ লাগছে শুনতে? না আম্মা। একস্বরে বলল দুইজন। পদ্মজা বলল, পরে কি হয়েছে আম্মা? তখন অলন্দপুর থেকে 2 সপ্তাহ লাগতো রাজধানীতে চিঠি পৌঁছাতে। কলেজ ছুটির পথে হানি আপা চিঠি পায়। পাশে রিমঝিম ছিল। যিশু ভাইয়া সবে মাত্র এসেছেন রিমঝিমকে নিয়ে যেতে। চিঠি পড়ে জানতে পারে আব্বা হাওড়ে গিয়েছেন মাছ ধরতে।
আব্বার পাশের নৌকায় সুজন নামে এক ছেলে ছিল। আব্বার নৌকার চেয়ে কয়েক হাত দূরে। তখন ভারী বর্ষণ হচ্ছিল, বজ্রপাত হচ্ছিল একটার পর একটা। একটা বজ্রপাত সুজনের উপরে পড়ে, সঙ্গে সঙ্গে সুজন ঝলসে যায়। আব্বা ছিটকে পড়েন জলে। দূর থেকে একদল জেলে ঘটনাটি দেখতে পায়। তারা আব্বাকে তুলে নিয়ে যায় বাড়িতে। এরপর থেকে আব্বা কানে শুনতে পায় না, ঠিক করে হাঁটতে পারে না, মস্তিষ্ক অচল হয়ে পড়ে। এই খবর শোনার পর হাউমাউ করে কান্না শুরু করি। যিশু ভাইয়া সব শুনে আমার কান্না দেখে বলেন বিকেলে ট্রেনে অলন্তপুর নিয়ে যাবেন। আমি তখনও কাঁদছিলাম। একবার শুধু অলন্তপুর যেতে চাই, আব্বাকে দেখতে চাই। যদিও জানতাম অনেক দিন হয়ে গেছে এই ঘটনার। আটপাড়া পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যায়। বাড়ি এসে দেখি সদর ঘরের দরজায় তালা মারা, কেউ নেই বাড়িতে, মুরগি আর গরু ছাগল ছাড়া। বারান্দার ঘরে দরজা ছিল না, ঘরও বলা যায় না, শুধু একটা চৌকি ছিল। বড্ড ক্লান্ত ছিলাম, চৌকিতে শুয়েই ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে আম্মার চেঁচামেচিতে। যিশু ভাই নিজের অজান্তে আমার পাশে কখন ঘুমিয়ে পড়েন বোঝেননি। তিনি আমার মতোই ক্লান্ত ছিলেন। আমার জন্মদাত্রী মা গ্রামবাসী ডেকে চেঁচাতে থাকেন। হাতে নাতে ধরার মতন অবস্থা ছিল। অবস্থা বেগতিক দেখে ভুগড়ে যায়। কিছু বলতে পারিনি। যিশু ভাই সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করে, কেউ বোঝেনি। তখন নিয়ম খুব কঠিন ছিল। যিশু ভাই খ্রিস্টান শুনে সবাই আরও খেপে যায়। আব্বার সামনে আমাদের দুজনের মাথা নাড়া করে দিল গ্রামবাসী। কোমর সমান চুল ছিল আমার। মাথা নাড়া করতে গিয়ে মাথার চামড়া ছিঁড়ে ফেলে, রক্ত আসে গলগল করে। আমার তখন হুঁশ আসে, আমাকে বাঁচাতে আসে, পারেনি। গায়ের রং কালো, তার উপর রক্তাক্ত ন্যাড়া মাথা। কি যে বিশ্রী রূপ হয়েছিল। আমি আর আমার একমাত্র ভরসা আব্বাকে চিৎকার করে ডেকে কেঁদেছি। আব্বা শোনেনি, আমার দিকে হাঁ করে শুধু তাকিয়েছিল। যিশু ভাইয়াকে অনেক মারধর করে। সেদিন রাতে আহত যিশু ভাইয়াকে ছুঁড়ে ফেলে আসে নদীর পাড়ে। গরুর ঘরে গোবরের উপর বেঁধে রাখে আমাকে। দূর দূরান্তরের মানুষ দেখতে আসে। আমি তখন নিঃশ্বাসে নিঃশ্বাসে নিজের মৃত্যুর কামনা করেছি। একবার বাঁধন ছাড়া হলে আত্মহত্যা করব ভাবি। হাত পা বাঁধা ছিল। দাঁত দিয়ে নিজের হাঁটুতে বোকার মতো কামড় দিতে থাকি, একটার পর একটা, যাতে মরে যায়। যেই দেখতে আসতো সেই বিশ্রী গালি দিয়ে যেত। কেউ কেউ লাথি দিয়েছে। রাধাপুরের হারুন রশিদ আছে না, ওনার আব্বা তখন অলন্দপুরের মাতব্বর ছিলেন। ওনার গোয়াল ঘরে ছিলাম বন্দি। 2 দিন পর আমাকে ছাড়া পেয়েই ইচ্ছে হচ্ছিল গলায় কলসি বেঁধে ছুটে গিয়ে নদীতে ঝাঁপ দিই, কিন্তু পারিনি। শরীরে একটুও শক্তি ছিল না। দৌড়ে পালাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ি গোয়াল ঘরের বাহিরে। ধারালো কিছু একটা ছিল মাটিতে পড়তেই হাতের বাহু ছিঁড়ে গল গল রক্তের ধারা নামে। এই যে আমার বাহুর দাগটা, এটা সেই দিনই হয়েছে। হেমলতা মেয়েদের দাগটা দেখানোর জন্য ঘুরে তাকান। দেখেন তার 2 মেয়ে মুখে হাত চেপে কাঁদছে। হেমলতা হাসার চেষ্টা করেই বললেন, তোরা মরা কান্না শুরু করেছিস কেন? হেমলতার কথা শেষ হতেই ঘূর্ণিঝড়ের মতো 2 মেয়ে ছুটে আসে তার দিকে। নৌকা দুলে ওঠে। হেমলতা চমকে গিয়ে দ্রুত নৌকা ধরেন, চিৎকার করে ওঠেন, আরে! কথা শেষ করতে পারেননি, তার পূর্বেই বুকে ঝাঁপিয়ে পড়ে 2 মেয়ে। জড়িয়ে ধরেই আম্মা আম্মা বলে কাঁদতে থাকে। 2 মেয়ে এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে হেমলতার মনে হচ্ছে এক্ষুনি দম বেরিয়ে যাবে। থামার কোনো লক্ষণই নেই। হেমলতা দুজনের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দেন। কিছুতেই কিছু হয় না, তারা কেঁদেই চলেছে। হেমলতা মোর্শেদের উদ্দেশ্যে বলেন, নৌকা ঘোরাও, এদের আর কিছু বলবো না, আর ঘুরবো না। পদ্মজা ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, আর কাঁদবো না, পুনর কাঁদিস না, কিন্তু তোমায় জড়িয়ে রাখবো। হেমলতা পদ্মজার মাথায় চুমু দিয়ে বললেন, আমাদের এক ঘরে করে দেওয়া হলো। বাজারে ভেষজ উপায়ে আব্বার চিকিৎসা চলছিল, সেটাও বন্ধ হয়ে গেল। কেউ আমার পরিবারের মুখও দেখতে চায় না। দেখলে এটা ওটা ছুঁড়ে দিত। বলা হয়নি, সেদিন রাতে আব্বা আম্মা হানিফ মামার বাড়ি ছিল। মামার বাড়ির পাশের বাড়িতে ডাক্তার ছিল একজন, আব্বাকে দেখাতেই গিয়েছিল। হানি আবার বিয়ে দেওয়ার জন্য আম্মা উঠে পড়ে লাগে। তখন হিমেল আম্মার পেটে 7 মাস চলে। আমার উপর আম্মার মার প্রতিদিনই চলতেই থাকে। আমার জন্য পরিবারের এত ক্ষতি হলো। হানিফ স্কুলে যেতে পারে না, সবাই দূর করে। হানি আবার বিয়ে হয় না, আব্বার চিকিৎসা হয় না। বিপদ আপদে কেউ পাশে আসে না। ওইদিকে হিমেল আসার সময় ঘনিয়ে আসছে, কোনো দাসী আসেনি। আম্মা একা যুদ্ধ করে হিমেলকে জন্ম দিল। সব মিলিয়ে জীবনটা নরক হয়ে ওঠে আমার। বছর 2-এর মধ্যে আব্বা কিছুটা সুস্থ হয় আল্লাহর রহমতে। হাঁটাচলা করতে পারেন। আগের মতো সব কিছু না বুঝলেও মোটামুটি বুঝতেন। হানে আবার বিয়ে ঠিক হলো। বনেদি ঘর থেকে প্রস্তাব আসে, সত্য 5 বিঘা জমি দিতে হবে। আমাদের জমিই ছিল 5.5 বিঘা। আম্মা 5 বিঘা জমি দিয়েই হানি আপার বিয়ে দিলেন। সব কিছু স্বাভাবিক হয়, যদিও মাঝে মাঝে অনেকে কথা শুনিয়েছে একসময় আমার বিয়ের প্রস্তাব আসে। তোদের আব্বার সাথে আমার বিয়ে হয়। বিয়ের কয়েক মাসের মধ্যেই জানতে পারি তোদের আব্বার দ্বিতীয় স্ত্রী আমি।
শেষ কথাটা হেমলতা মোর্শেদের দিকে তাকিয়ে বলেন। মোর্শেদ চোখের দৃষ্টি সরিয়ে নত হন। পূর্ণা খুব অবাক হয়ে মোর্শেদের দিকে তাকালো। হেমলতা পূর্ণাকে নিজের দিকে ফিরিয়ে বললেন, আব্বাকে ভুল বুঝিস না মা, ভালোবাসার উপর কিছু নেই। ভালোবেসে লুকিয়ে বিয়ে করেছিল, কিন্তু আমাকে জানতে দেয়নি। একসময় বিরক্ত হয়ে অনেক মারধর করে। ভীষণ বদমেজাজি আর জেদি ছিল তোদের আব্বা। জোর করে তোদের দাদা বিয়ে করিয়েছেন, তাই রাগ মিটাতো আমার উপর। আচ্ছা বাদ দে সেসব কথা। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হয়। যান বাঁচানোর তাগিদে মানুষ পালাতে থাকে। অনন্তপুরে পাকিস্তানি ক্যাম্প তৈরি হয়। শহর থেকে একটা দল আসে যারা যুদ্ধ করতে চায়, তাদের যুদ্ধের জন্য প্রস্তুত করতে। তোদের আব্বা তার প্রথম স্ত্রীর কাছে বেশি থাকতো, আর তোর 2 চাচা যুদ্ধে চলে যায়। আমি একাই ছিলাম খালি বাড়িতে। চারিদিকে অত্যাচার, জুলুম। ইচ্ছে করে দেশের জন্য কিছু করতে মনে সাহস নেই। স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করি। তিনি কমান্ডার আবুল কালামের সাথে যোগাযোগ করিয়ে দেন। প্রধান শিক্ষক গোপনে গ্রামের যুবক যুবতীদের অনুপ্রেরণা দিতেন যুদ্ধের জন্য। এই খবর একসময় পাকিস্তানিরা পেয়ে গেল। তিনি শহীদ হলেন। ট্রেনিংয়ে জয়েন করি, হয়ে উঠে একজন মুক্তিযোদ্ধা। প্রথম অপারেশনে আমরা সফল হই। অলন্দপুরের ক্যাম্প উড়িয়ে দেই। এরপর চলে যায় আরেক এলাকায়। হাতে রাইফেল নিয়ে পরবর্তী অপারেশনে নামি। তখন ধরা পড়ে যায় পাকিস্তানিদের হাতে, বন্দি কারাগারে। স্বচক্ষে দেখি ধর্ষণ, শারীরিক অত্যাচার। কি বর্বরতা তাদের! রড দিয়ে পিটিয়েছে, পিঠের দাগগুলো এখনও আছে। আরও কয়েকদিন থাকলে হয়তো আমিও ধর্ষণ হতাম। তার আগেই আবুল কালামের বুদ্ধির কাছে হেরে গেল তারা। ফেরার আগেই চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে 2 জনকে ছুরি দিয়ে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে আসি। দেশ স্বাধীন হয়। চারিদিকে স্বাধীনতার উল্লাস। হাসপাতালে তখন ভর্তি আমি। আরও অনেকেই ছিল। সেই হাসপাতালেই ভর্তি ছিল যিশু। সেও একজন মুক্তিযোদ্ধা। রিমঝিমের সাথে ফের দেখা হলো। 1 মাস লাগলো সুস্থ হতে। ফেরার সময় সাথে আসে রিমঝিম আর যিশু ভাইয়া। পথে বারবার করে বলি, তোমাদের মতো দেখতে যেন আমার একটা মেয়ে হয়। অলন্দপুরের বাজারে নামিয়ে দেয়। ওরা আর আসেনি। ফের যদি গ্রামের লোক দেখে ফেলে। কিন্তু আশঙ্কাই ঠিক হলো। অনেকেই যিশু ভাইয়ের সাথে আমাকে দেখে ফেলে। বাড়িতে ফিরে তোর আব্বাকে দেখি। 3 মাস পর জানতে পারি আমার পদ্ম আমার পেটে। মনে প্রাণে একটা সুন্দর মেয়ে চাইতে থাকি আল্লাহর কাছে। ঘুমালে স্বপ্ন দেখি রিমঝিমকে। আমার মন খুব চাইতো রিমঝিমের মতো সুন্দর মেয়ে। ঠিক তাই হলো। কিন্তু বদনাম লুটে গেল। অনেকেই বলে তারা যিশুর সাথে আমাকে দেখেছে। এতদিন যিশুর কাছেই ছিলাম। তারই সন্তান পদ্মজা। এই জন্যই এত সুন্দর, তার এত মিল। তোদের আব্বাও বিশ্বাস করলো আল্লাহ চাইলে সব পারে। কেউ বিশ্বাস করলো না। কিন্তু জানিস পদ্ম, তুই জন্মের পর থেকেই আমি অলৌকিকভাবে খুব শক্ত আর কঠিন হয়ে পড়ি। কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিই। তোর সম্পর্কে কেউ কিছু বলতে আসলে দা নিয়ে তেড়ে যাই। এই খবর ছড়িয়ে পড়ে সব জায়গায়। তার মধ্যে কমান্ডার আবুল কালাম আসেন অলন্দপুরে। গ্রামের অনেকে যুদ্ধে গিয়েছিল। আমি ছাড়া আর একজন ফিরেছিলেন, বদরউদ্দিন নাম। বদরউদ্দিন এবং আবুল কালামের কাছ থেকে গ্রামবাসী জানতে পারে আমিও যুদ্ধ করেছি। হেমলতা একজন মুক্তিযোদ্ধা। এই খবর শোনার পর থেকেই সবাই মোটামুটি সমীহ করে চলতে থাকে। একটা শক্ত জায়গা দখল করে বাঁচতে থাকি। প্রতিটি ঘটনা আমাকে ভেতরে ভেতরে শক্ত করেছে। তুই জন্মের পর বুঝেছি আমি অনেক কিছু পারি, একা চলতে পারি। কথা শেষ করেই হেমলতা হাঁফ ছাড়েন। চাঁদ ডুবে গেছে অনেকক্ষণ আগে। কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান পড়বে। পদজা পূর্ণ স্তব্ধ। এই দুনিয়ায় বাঁচার 2টি পথ, চুপ থাকো নয় প্রতিবাদ করো। কিন্তু আমার নিয়ম বলে সামনে চুপ থেকে আড়ালে আবর্জনাটাকে ছুঁড়ে ফেলে দাও, যাতে এই আবর্জনার প্রভাবে আর কিছু না পচে। কি জানি কেন হেমলতার শেষ কথাগুলো পদ্মজার রগে রগে শিহরণ জাগায়। সে দূরে চোখ রেখে কিছু ভাবতে থাকে। মানুষের জীবনে কত গল্প, কত যন্ত্রণা। হেমলতা নৌকা ঘোরাতে বলেন। মোর্শেদ নৌকা ঘোরায়। বাড়ি ফিরতে হবে। আজ পদ্মজার গায়ে হলুদ। নৌকা চলছে ঢেউয়ের তালে তালে। আগের উত্তেজনাটা আর কাজ করছে না। একটা ইঞ্জিন ট্রলারের শব্দ পাওয়া যায়। 4 জন চকিতেই সেদিকে তাকায়। ট্রলারে একজন লোক। আরেকজন ট্রলারের ভেতর থেকে সাদা কাপড় মোড়ানো কিছু একটা নিয়ে বেরিয়ে আসে। আবছা আলোয় সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি দেখে পূর্ণার পিলে চমকে উঠল। মানুষ মরার পরে সাদা কাপড়ে যেভাবে মোড়ানো হয় ঠিক তেমনই। পরপরই লোক দুটি মোড়ানো বস্তুটি ছুঁড়ে ফেলে পানিতে। মোর্শেদ চেঁচিয়ে ওঠে, কে রে? লোক দুটি তাকায় বোধ হয়। এরপর দ্রুত ট্রলারের ভিতরে চলে যায়। মোর্শেদ বইটা দ্রুত চালিয়েও ধরতে পারল না। ট্রলারটি চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। যেখানে সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি ফেলা হয়েছে সেখানে মোর্শেদের নৌকাটি পৌঁছাতেই হুট করে পদ্মজা ঝাঁপিয়ে পড়ে পানিতে। হেমলতা আকস্মিক ঘটনায় চমকে যান। আতঙ্কিত হয়ে রাখেন। পদ্মজার দেখা নেই। তিনি নৌকা থেকে ঝাঁপ দিতে যাবেন, তখনই পদ্মজা ভেসে ওঠে।
হাতে সাদা কাপড়ে মোড়ানো বস্ত্রটি। পদ্মজা মুখ তুলে হেমলতাকে বলল, আম্মা আমি ঠিক ভেবেছি এটা লাশ। পূর্ণার লাশ শুনেই কাঁপতে থাকে, অথচ পদ্মজা স্থির ঠান্ডা। এই শেষ রাত্রিতে নদীর জলে ভেসে আছে 2 হাতে মৃত মানুষ জড়িয়ে ধরে। লাশটি নৌকায় তুলতেই পূর্ণা ভয়ে কুঁকড়ে গেল। মোর্শেদের পাশ ঘেঁষে বসে। তার মনে হচ্ছে চারিদিক থেকে প্রেতাত্মা তাকিয়ে আছে, যে কোনো মুহূর্তেই ঝাঁপিয়ে পড়বে, ঘাড় মটকে দেবে। ঘাড় মটকানোর কথা ভাবতেই পূর্ণার ঘাড় শিরশির করে উঠল। ভূত ভূত বলে চেঁচিয়ে ওঠে। হঠাৎই পূর্ণার চিৎকার শুনে মোর্শেদ ভয় পেয়ে যান। এমনিতেই গায়ে কাটা দিচ্ছে লাশ দেখে তিনি পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে বললেন, কোন হানে ভূত, ডরাইস না। মাথার কাছে বাঁধা দড়িটা খুলে কাপড় সরাতেই একটা মৃত মেয়ের মুখ ভেসে ওঠে। হেমলতা পদ্মজা দুজনেই ভেতরে ভেতরে চমকে যান, কিন্তু প্রকাশ করল না। হেমলতা এদিকে ওদিকে তাকিয়ে মানুষের উপস্থিতি দেখেন, এরপর কণ্ঠ খাদে নামিয়ে বললেন, চিনি না তো, তুই চিনিস? পদ্মজা মাথা নাড়িয়ে জানালো সে চেনে না। পরপরই মোর্শেদকে ডাকলো পদ্মজা। আব্বা দেখো তো তুমি চেনো নাকি? মোর্শেদ উঠে আসতে চাইলে পূর্ণা ধরে রাখে। মোর্শেদ পূর্ণাকে নিয়ে এগিয়ে আসেন। মৃত মেয়েটার মুখ দেখে বলেন, না চিনি না। হেমলতা চিন্তায় পড়ে যান। শরীরের পশম কাটা দিচ্ছে, চারিদিকে অন্ধকারে ঢাকা হিমশীতল বাতাস, আর সামনে সাদা কাপড়ে মোড়ানো এক মেয়ের লাশ। তিনি ব্যথিত কণ্ঠে বললেন, কোন মায়ের বুক খালি হলো কে জানে। পদ্মজা বিড়বিড় করে, আমার একজনকে চেনা লাগছে আম্মা। হেমলতা ধৈর্য হারা হয়ে প্রশ্ন করেন, কে চিনেছিস? নাম কি জানিস? পদ্মজা ভাবছে, গভীর ভাবনায় ডুবেই কিছু ভাবছে। হেমলতার প্রশ্নের জবাবে বলে, নাম জানি না আম্মা, দাঁড়াও আমি বলি লোকটা কেমন। পদ্মজা চোখ বুঝে কিছুক্ষণ আগের মুহূর্তেই ফিরে যায়। চোখ বুঝা অবস্থা রেখেই বলে, আব্বা যখন বলল কে রে, তখন একটা লোক আমাদের দিকে তাকায়। লোকটার চোখগুলো ভীষণ লাল, খুব মোটা, খুব কালো, মাথার চুল ঝুঁটি বাঁধা ছিল। এমন একজন লোক আমি স্কুল থেকে ফেরার পথে অনেকবার দেখেছি। কথা শেষ করে পদ্মজা চোখ খুলে খুশিতে গদগদ হয়ে বলল, লোকটার দেখা পেলে আমি ঠিক চিনে ফেলবো আম্মা। চিনে কি হবে, প্রমাণ তো নেই। আর মেয়েটা মারা গেছে নাকি খুন সেটাই তো জানি না। প্রমাণ নেই তা ঠিক, কিন্তু মেয়েটা খুন হয়েছে আম্মা। এ দেখো মেয়েটার গলায় কত দাগ, আর পেটের কাছে দেখো রক্তের দাগ। নদীর পানি পুরোটা রক্ত মুছে দিতে পারেনি। হেমলতা অবাক হয়ে পদ্মজার কথাগুলো খেয়াল করে দেখেন, সত্যি তো। তিনি বিস্ময় নিয়ে বললেন, একটার পর একটা খুন, হানিফের পর প্রান্তর বাপ, এরপর এই মেয়ে। আমি বুঝে উঠতে পারছি না কে বা কারা এমন করছে। ওই লোকটার দেখা যদি আরেকবার পাই, আমি ঠিক এর রহস্য বের করবই আম্মা। বলল পদ্মজা। মৃত মেয়েটার মুখ কাপড় দিয়ে ঢেকে দিল পদ্মজা। এরপর দড়ি দিয়ে আগের মতো বেঁধে মোর্শেদকে বলল, আব্বা কলাপাড়ার দিকে যাও। ওখানে কি? হেমলতা বললেন। পদ্মজা শান্ত কণ্ঠে বলল, কলা গাছের ভেলা বানিয়ে লাশ ভাসিয়ে দেবো আম্মা। পানিতে ফেলে কেউ পাবে না, ভাসিয়ে দিলে কেউ না কেউ পাবে, মেয়েটার পরিবার খুঁজে পাবে। আমাদের বাড়িতে এখন লাশ নিয়ে যাওয়া তো ঠিক হবে না, অনেক মানুষ আছে, ভয় পাবে সবাই। বিয়ের আমেজটা চলে যাবে। 1 সপ্তাহ হয়নি ওই ঘটনাটা পার হওয়ার। আম্মা বুঝছো আমি কি বলতে চাইছি? হেমলতা কিছু মুহূর্তকাল পদ্মজার চোখে চোখ রেখে বসে রইলেন। পদ্মজার কথার উত্তর না দিয়ে মোর্শেদকে বললেন, কলাপাড়ার দিকে যাও। সকাল সকাল গায়ে হলুদ করার কথা ছিল, কিন্তু বউ এখনো ঘুমে। বাড়ি ভর্তি মানুষ, কলা গাছের ছাদ বানিয়ে সবাই অপেক্ষা করছে। হেমলতা কিছুতেই পদ্মজাকে ডাকতে দিচ্ছে না। দুপুরের আজান পড়তেই পদ্মজা ধরফরিয়ে ওঠে। মনে পড়ে আজ তার গায়ে হলুদ। সেই কাক ডাকা ভোরে বাড়ি ফিরে ঘুমিয়েছিল, তারপর আর কিছু মনে নেই। বালিশের পাশে হলুদ শাড়ি রাখা। পদ্মজা দ্রুত শাড়িটা পরে নেয়, এরপর পূর্ণাকে ডাকে। বাইরের কোলাহল শোনা যাচ্ছে। পদ্মজা দরজা খুলতেই 9 বছর বয়সী একটা মেয়ে চেঁচিয়ে বাইরে খবর দিল, পদ্ম আপার ঘুম ভাঙছে। হানি উঠান থেকে পদ্মজার ঘরের সামনে আসেন। হেমলতা রান্নাঘরের সামনে বসে মুরগি কাটছিলেন। হানি হেমলতাকে শেষাত্মক কণ্ঠে বললেন, এবার নিয়ে যেতে পারি তোর চাঁদরে? যাও, বললেন হেমলতা। হানি মঞ্জুরা সম্পর্কে ভাবি হয় এমন আরও 2 জন পদ্মজাকে নিয়ে ঘর থেকে বের হয়। গায়ে হলুদের স্থান বাড়ির পেছনে। মোর্শে এসে পথ আটকান। গামছা কোমরে বাঁধতে বাঁধতেই বলেন, আমার শরীরে আমি লইয়া যামু সাবনাতলায়। কথা শেষ করে মোর্শেদ পদ্মজাকে পাজাগুলা করে তুলে নেন। হানি চেঁচিয়ে উঠে বলেন, আরে মিয়া করেন কি? দুলা ভাইরা কোলে নেয় তো।
বাপ নিলে বিয়া অশুদ্ধ হইয়া যাইব না? মোর্শেদ বাইরে পা রাখেন। পদ্মজা লজ্জায় শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলে। অজানা অনুভূতিতে হাত পা কাঁপছে। মানুষের উচ্ছ্বাস দ্বিগুণ বেড়ে যায়। প্রেমাপ্রান্ত খুশিতেই লাফাচ্ছে। একজন আরেকজনকে রং দিয়ে মাখিয়ে দিচ্ছে। কলা গাছের ছাদের নিচে খাটের ছোট্ট চৌকিতে পদ্মজাকে দাঁড় করিয়ে দেয় মোর্শেদ। সামনে 7টা বদনা, 10টা কলসি ভর্তি পানি। একটা খোলায় দূর্বা, ধান, হলুদ বাটা, হলুদ শাড়ি, ব্লাউজ, তোয়ালে, সাবান। কাছে কোথাও একদল নেচে নেচে গীত গাইছে। ছেলেমেয়েরা একজন আরেকজনকে জোর করে ধরে হলুদ মাখিয়ে দিচ্ছে। পদ্মজার জন্য রাখা হলুদ অনেকেই নিতে চাইছে, হানির জন্য পারছে না। হানি পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছেন। হানির ছেলে অনন্ত এসে হলুদ চাইলে হানি মার দিবে বলে তাড়িয়ে দিলেন। হেমলতা এসে ভিড় কমিয়ে দেন, চারিদিকে পর্দা দিয়ে ঘিরে দেন। এরপর 6-7 জন মহিলাকে নিয়ে হলুদের গোসল শেষ করেন। এই জন্য অনেকেই তর্ক বিতর্ক হয়েছে। গায়ে হলুদ করতে হয় সবাইকে নিয়ে, সবার সামনে, আনন্দ করতে করতে। হেমলতা কেন শুধুমাত্র 6-7 জনকে নিয়ে করছেন? হেমলতা তার জবাব দিলেন না। অবুঝদের সাথে তর্ক করে লাভ নেই। গোসল শেষ করে মসলিন কাপড়ের হলুদ শাড়ি পরানো হয় পদ্মজাকে। কানের কাছে মঞ্জুরা গুনগুন করে কাঁদছেন। পদ্মজার শুনতে ভালো লাগছে না। বিয়ে হলে নাকি 1 সপ্তাহ আগে থেকেই কান্নাকাটি শুরু হয়। গায়ে হলুদের দিন আত্মীয়রা কাদার গড়াগড়ি করে কাঁদে। অথচ পদ্মজা হেমলতা শান্ত। পদ্মজাকে গায়ে হলুদের খাবার দেয়া হয়, বিশাল এক থালা। তাতে কয়েক রকমের পিঠা, আস্ত একটা মুরগি, পোলাও, শাক। পদ্মজা খাওয়ার আগে অন্যরা কেড়ে নিয়ে যায় সব। ভিড় কমতেই হেমলতা আলাদা করে প্লেটে করে ভাত আর হাঁসের মাংস নিয়ে আসেন। নিজ হাতে খাইয়ে দেন। খাওয়ার মাঝে পদ্মজার মনে পড়ে মঞ্জুরা তখন বলেছিলেন, বিয়ের পর মেয়েরা পর হয়ে যায়, মা বাবা পর হয়ে যায়, স্বামী আর স্বামীর বাড়ি সব। মা বাপের সাথে দেখা করতেও তাদের অনুমতি লাগবে। পদ্মজা হেমলতার দিকে তাকিয়ে ভাত চিবোয়। হেমলতা খেয়াল করেন পদ্মজা তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। চোখের পলকটাও ফেলছে না, চোখের জল চিকচিক করছে। তিনি পদ্মজাকে বললেন, খাওয়ার সময় কাঁদতে নেই। পদ্মজা ফোপাতে থাকলো। ফোপাতে ফোপাতেই খাবার শেষ করে। চোখের জলে বুক ভিজে একাকার। হেমলতা ঘরের বাইরে এসে হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছেন। কী যে যন্ত্রণা হচ্ছে বুকে। কাঁদতে পারলে বোধহয় ভালো হতো, কিন্তু কাঁদার সময় কোথায়? সবার সামনে যে তিনি আর কাঁদতে পারেন না। ভিড় কমলে কাঁদবেন, অনেক কাঁদবেন। জীবনের শেষবারের মতো কাঁদবেন। এরপর আর কখনো কাঁদবেন না, কোনোদিনও না। পদ্মজার 2 হাতে গাছের মেহেদি লাগানো হচ্ছে। উঠানে বড় চৌকি রেখে চারিদিকে রঙিন পর্দা টাঙানো হয়েছে। কাগজের ফুল মাথার উপরে ঝোলানো। চারিদিকে ঘিরে মেয়েরা। সামনে খালি জায়গায় চলছে নাচ। তখন উপস্থিত হয় হাওলাদার পরিবার, লাবণ্য, রানী এবং তাদের আত্মীয়। সাথে নিয়ে এসেছে বইয়ের বেনারসি গহনা। হানি ছুটে এসে সবার আপ্যায়নের ব্যবস্থা করেন। শেষে বাড়িতে ঢুকে আমির। বিয়ের আগের দিন রাতে বরের আগমন সবাইকে খুব হাসালো। কেউ কেউ বলল, এত সুন্দর বউ দূরে রাখার আর তর সইছে না, তাই চলে এসেছে। আমির সেসব পাত্তা দিল না, সোজা হেমলতার কাছে গেল, গিয়ে বলল, আম্মা, পদ্মজার সাথে একটা কথা বলতে চাই। আমিরের অকপট অনুরোধ। হেমলতা ভীষণ অবাক হয়ে তাকিয়ে থাকেন আমিরের দিকে। এমন ছেলে তিনি দুটো দেখেননি। আমির আবারও বলল, বেশিক্ষণ না, একটু সময়। আমিরের কণ্ঠ পরিষ্কার, অথচ মাথা নিচু। পরিবারের ভালো শিক্ষা পেয়েছে, তবে লাজ লজ্জা একদমই নেই। হেমলতা মৃদু হেসে বলেন, ঘরে গিয়ে বসো, পদ্ম আসছে। আমির হেমলতার পা ছুঁয়ে সালাম করে পদ্মজার ঘরের দিকে চলে গেল। হেমলতা পদ্মজাকে ডেকে নিয়ে আসেন, বলেন, আমির কথা বলতে চাই। ব্যাপারটা লোকচক্ষুর, কিন্তু না তো করা যায় না। কোনো বিশেষ দরকার হয়তো। পদ্মজা ঘরের সামনে এসে থমকে দাঁড়ায়, পেছন ফিরে তাকায়। হেমলতা ইশারায় যেতে বলেন। পদ্মজা ঘরে ঢুকে ঢাকর ঢাকর চোখ মিলে আমিরের দিকে তাকায়। আমিরকে খুব ক্লান্ত দেখাচ্ছে, মনে হচ্ছে কিছু নিয়ে খুবই চিন্তিত। আমির পদ্মজাকে দেখেই হাসলো, বলল, বসো। পদ্মজা বিছানার এক পাশে বসে, অন্য পাশে বসে আমির। প্রশ্ন করে, পদ্মজা, যা প্রশ্ন করে সত্যি বলবে। পদ্মজা দৃঢ়কণ্ঠে বলে, আমি মিথ্যে বলি না। আমির অসহায়ের মতো বলল, তুমি এই বিয়েতে মন থেকে রাজি তো পদ্ম? পদ্মজা চকিতেই তাকালো, আবারও চোখ সরিয়ে নিল, বলল,
আম্মা যখন যা করেছেন তাই আমি মন থেকে মেনে নিতে পেরেছি। আমির আবারও প্রশ্ন করলো, লেখন শাহ তো তোমাকে পছন্দ করে। জানি, আর আপনিও জানেন সেটাও জানি। আমি আমাদের বিয়ে ঠিক হওয়ার পর জেনেছি। তুমি মনে কিছু নিও না। বলতে চাইছি, যদি তোমার আমাকে অপছন্দ হয় আর লেখন শাহকে পছন্দ করে থাকো, বলতে পারো, আমি বিয়ে ভেঙে দেব। পদ্মজা অপমানে থমথমে হয়ে উঠল, গম্ভীর স্বরে বলল, অবিশ্বাস থাকলে বিয়ে না হওয়াই ভালো। আপনি ভেঙে দিতে পারেন। আমিরের চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। পদ্মজা এত কথা বলতে পারে ভাবতেও পারেনি। আমির ইতস্ত করে বলল, আমার কোনো অবিশ্বাস নেই। তোমার মনে কেউ না থাকলে বিয়ে আমার সাথেই হবে, আর কারোর সাথে হতে দেব না। পদ্মজা কিছু বলল না। উঠে যেতে চাইলে আমির বলল, একবার হাত ধরা যাবে? আগামীকাল থেকে হাত ধরে দিনরাত বসে থাকবেন। বলল পদ্মজা, সাথে হাসলো। আমির তা খেয়াল করে বলল, সুবহানাল্লাহ। বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে অনেকক্ষণ। পদ্মজা বউ বেশে সেজে আছে। দুই পাশে বসে আছে পূর্ণা ও প্রেমা। কাজে বিয়ে পড়াচ্ছেন। অনেকক্ষণ ধরে পদ্মজাকে কবুল বলতে বলছেন। পদ্মজা কিছুতেই বলছে না। সে নিজ মনে হেমলতাকে খুঁজছে। ও কবুল বলছে না শুনে অনেকেই ভিড় জমিয়েছে। হেমলতা ভিড় ভেঙে ঘরে ঢোকেন। হেমলতাকে দেখেই পদ্মজার ঠোঁটে হাসি ফুটে। ছলছল চোখ নিয়ে 3বার কবুল বলে। হেমলতার 2 চোখে পানি, কিন্তু ঠোঁটে হাসি। পদ্মজাকে বধূ সাজানোর পর মাত্রই দেখলেন তিনি। লাল বেনারসি দিয়ে পদ্মজার রূপ যেন গলে পড়ছে। পাশের ঘরে কে যেন কাঁদছে। হেমলতা দেখতে যান। আয়না দেখানোর পর্ব শুরু হয়। আয়নায় তাকাতেই আমির চোখ টিপল। পদ্মজার লজ্জায় চোখ সরিয়ে নিল। আমির সবার চোখের আড়ালে পদ্মজার এক হাত খপ করে ধরে ফেলে। পদ্মজা কেঁপে উঠে ভয়। আমির ফিসফিস করে বলল, এই যে ধরলাম, মৃত্যুর আগে আর ছাড়ছি না। বিয়েবাড়ির ভিড় কমে গেছে। বিদায়ের পালা চলছে। করুণ কান্নার স্বরেই চারিদিক হাহা করছে। মঞ্জুরা হানি কেঁদে কুল পাচ্ছেন না। মোর্শেদ নদীর ঘাটে বসে গোপনে চোখের জল ফেলছেন। পূর্ণ পদ্মজার গলা জড়িয়ে সেই যে কান্না শুরু করেছে, থামছেই না। প্রেমা প্রান্ত কাঁদছে। কাঁদছে আরও মানুষ। একটা মেয়ের বিয়ের বিদায় পর্ব কতটা কষ্টে তা শুধু সেই মেয়ে আর তার পরিবারই জানে। পদ্মজা কাঁদছে। পূর্ণার মাথায় পিঠে হাত বুলিয়ে দিয়ে বারবার বলছে, বোন, বোন আমার, মন খারাপ করে থাকবি না কিন্তু, একদম কাঁদবি না। আমি আসবো, তুইও যাবি। আমার খুব কষ্ট হবে রে বোন। আর কাঁদিস না, এভাবে কাঁদলে অসুস্থ হয়ে যাবি। রেদওয়ান তাড়া দেয়। সন্ধ্যা হয়ে যাবে, তাড়াতাড়ি করুন। পদ্মজা আকুল হয়ে কেঁদে ডাকে, আম্মা কই? আমার আম্মা কই? আম্মা, ও আম্মা। হেমলতা লাহারি ঘরের পাশে দাঁড়িয়েছিলেন। পদ্মজার ডাকে হেঁটে আসেন। এক একটা পা মাটিতে ফেলছেন আর বুক ব্যথায় চুরমার হয়ে যাচ্ছে। তবুও হাসার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। যে মেয়ের জন্য তিনি নতুন করে জীবনের মানে খুঁজে পেয়েছিলেন, সেই মেয়ের আজ বিদায়। সারা জীবনের জন্য অন্যের ঘরে চলে যাবে। হেমলতাকে দেখেই পদ্মজা ছুটে এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। হেমলতা দ্রুত চোখের জল মুছে পদ্মজাকে আদুরে কণ্ঠে বললেন, এভাবে কাঁদতে নেই মা, বিয়ে তো হবারই কথা ছিল। আম্মা, আমি তোমার ছাড়া কেমন করে থাকবো আম্মা? সবাইকেই থাকতে হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মা। হেমলতা পদ্মজার কপালে চুমু খান। পদ্মজার 2 চোখে জল মুছে দিয়ে বললেন, শ্বশুরবাড়ির সবার সাথে মিলেমিশে থাকবি, নিজের খেয়াল রাখবি। পদ্মজা হেমলতাকে জোরে চেপে ধরে বলে, আম্মা, আমি যাব না আম্মা, আমি যাব না আম্মা। হেমলতা পদ্মজার মুখের দিকে চাইতে পারছে না। ভাঙা গলায় আমিরকে ডেকে বললেন, নিয়ে যাও আমার মেয়েকে, খেয়াল রেখো, ওর আব্বা ঘাটে বসে আছে, ডাকতে হবে না, একা থাকুক। তোমরা পদ্মকে নিয়ে যাও, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর কিছু বলতে পারলেন না। চোখ বেয়ে টুকটুক করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে মাটিতে, পদ্মজার বেনারসিতে। আমির পদ্মজাকে পাজাগোলা করে নেয়। পদ্মজা আকুতি ভরা কণ্ঠে হেমলতাকে ডেকে অনুরোধ করে তাকে জড়িয়ে ধরে রাখতে। হেমলতা রাখেননি, মুখ ঘুরিয়ে নেন। পূর্ণা 2 হাতে মুখ ঢেকে কাঁদছে। পদ্মজাকে পালকিতে বসিয়ে দেয় আমির। এরপর 2 হাত পদ্মজার গালে রেখে বলল, একদিন পরই আসবো আমরা। পদ্মজা 2 হাতে মুখ ঢেকে ফুপিয়ে ওঠে। সব কিছু শূন্য লাগছে। মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে। পালকি ছুটে চলেছে শ্বশুরবাড়ি। পূর্ণা হেমলতাকে জড়িয়ে ধরে বলে, আম্মা, কেন বিয়ে দিলা আপার? তোমার কি কষ্ট হচ্ছে না?
হেমলতা হাঁটু ভেঙে মাটিতে বসে পড়েন। পূর্ণাকে জড়িয়ে ধরে গগন কাঁপিয়ে চিৎকার করে কেঁদে ওঠেন। উপস্থিত সবার কান্না থেমে যায়। হেমলতা পূর্ণাকে জড়িয়ে ধরে বললেন, আমি যদি পারতাম আমার পদ্মকে বিয়ে দিয়ে দিতাম না পূর্ণ। ও যে আমার 7 রাজার ধনের চেয়েও বেশি কিছু। হানি বরাবরই কাঁদুক স্বভাবের। হেমলতা কখনো কাঁদে না। সেই হেমলতাকে এভাবে কাঁদতে দেখে কান্না লুকিয়ে রাখতে পারল না। হেমলতার মাথা বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে বলল, এটাই তো নিয়ম, কেঁদে আর কি হবে। হেমলতা মুহূর্তেই ছোট বাচ্চা হয়ে যায়। হানিকে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে, বলে, আপা, আপা, ওরা আমার মেয়ে নেয়নি, আমার কলিজা ছিঁড়ে নিয়ে গেছে। আপা, কেন বিয়ে হলো আমার পদ্মর? মঞ্জুরা হেমলতার মাথায় হাত রেখে সান্ত্বনা দেয়। দেখিস, পদ্ম খুব ভালো থাকবে, ও খুব ভালো মেয়ে। হেমলতা হানিকে ছেড়ে মঞ্জুরাকে জড়িয়ে ধরেন। হাত পা ছুঁড়ে কাঁদতে কাঁদতে বললেন, আম্মা, আম্মা, তুমি কখনো আমাকে কিচ্ছু দাওনি, এবার আমার এই মরণ কষ্টটা কমিয়ে দাও। আম্মা, আমার খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো আম্মা। আম্মা, আমার পদ্মকে ছাড়া আমি কেমনে থাকবো? মঞ্জুরার বুক ধুকপুক করছে। জন্মের পর হেমলতা কি কখনো এভাবে কেঁদেছে? মনে পড়ছে না। তিনি পারেননি হেমলতার এই কষ্ট কমাতে, শুধু বুকের সাথে চেপে ধরে রাখলেন। এভাবেই যদি ছোট থেকে আগলে রাখতেন, হেমলতার জীবনটা এত কষ্টের হতো না। পদ্মজা ছটপট করছে, কিছু ভালো লাগছে না। ইচ্ছে হচ্ছে ছুটে যেতে মায়ের কাছে। গলা শুকিয়ে কাট, এক্ষুনি মারা যাবে হয়তো। পদ্মজা হঠাৎই চিৎকার করে ওঠে, থামো, তোমরা থামো, আপনার দোহাই লাগে থামো। পালকি থেমে যায়। পদ্মজা পালকি থেকে মাটিতে পা রেখেই মোড়ল বাড়ির দিকে ছুটতে থাকলো। কেউ আটকে রাখতে পারেনি। সবাইকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে ছুটে চলেছে সে মায়ের বুকে। আমি শুধু চেয়ে রইল। সন্ধ্যা নামার পূর্ব মুহূর্তে একটা লাল বেনারসি পরা অপরূপ সুন্দরী মেয়ে ছুটছে, দেখতেও ভালো লাগছে। পদ্মজার কণ্ঠে আম্মা ডাকটা হেমলতার অস্তিত্ব মারিয়ে দিয়ে গেল। হেমলতা থমকে গিয়ে তাকান। উঠে দাঁড়াতে প্রস্তুত হতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে হেমলতার বুকে। হেমলতা টাল সামলাতে না পেরে আবারও মাটিতে বসে পড়েন। পদ্মজা বিরচ্ছিন্ন কাঁদতে থাকলো। হেমলতা সীমাহীন আশ্চর্য হয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। নির্বাকে স্তব্ধ হয়ে পদ্মজার কান্না অনুভব করেন। কান্নার ধমকে পদ্মজার শরীর ঝাঁকি দিচ্ছে বারংবার। পূর্ণ পদ্মজাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আর যাব না আপা। পদ্মজা অনুরোধ সরিয়ে হেমলতাকে বলল, আম্মা, আমি যাব না আম্মা। হেমলতার দু চোখ বেয়ে টপটপ করে জল পড়ছে। প্রতি ফোঁটা জল পদ্মজার বুকে সাইক্লোন, টর্নেডো, ঘূর্ণিঝড়, ভূমিকম্প সহ সব ধরনের দুর্যোগ বইয়ে দিচ্ছে। হেমলতা শক্ত করে জড়িয়ে ধরেন পদ্মজাকে। অশ্রুরুদ্ধ কণ্ঠে বলেন, কোথাও যেতে হবে না তোর। হেমলতার এমন কথা শুনে হানি মঞ্জুরার মাথায় বাজ পড়ল। সে কি কথা? হেমলতা একবার যখন বলেছে তাহলে সত্যিই যেতে দেবে না? তাহলে মেয়ের বিয়ে দেওয়ার কি দরকার ছিল? হানি শক্ত কিছু কথা শোনার জন্য প্রস্তুত হয়। তখনই হেমলতা পদ্মজাকে সরিয়ে দেয় নিজের কাছ থেকে। চোখ মুখ শক্ত করে কাট কাট কণ্ঠে বলেন, এটা ঠিক হয়নি পদ্ম, এভাবে চলে আসা মোটেও ভদ্রতা নয়। আবেগকে এত প্রশ্রয় দিতে নেই। বিয়ে দিয়েছি, এবার শ্বশুরবাড়ি যেতেই হবে। ওই তো আমির এসেছে। হেমলতা হাতে ঝেড়ে মাটি থেকে উঠে দাঁড়ান। পদ্মজা হাঁ হয়ে তাকিয়ে আছে হেমলতার দিকে। চোখের পলকে কীরকম রূপ পাল্টে ফেলল। এই তো মাত্রই কাঁদছিল। পদ্মজা নিজের চুলে আঙ্গুল পেঁচাতে পেঁচাতেই হাসছে। তুষার রয়ে শয়ে প্রশ্ন করল, হাসছেন কেন?